কোস্টগার্ডকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। এছাড়া দুদকের দুই কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদও পদত্যাগ করেছেন। আজ দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। গত সোমবার থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে এদিন দুপুরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করতে যান দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়। অন্তর্বর্তী সরকার 12 ডিসেম্বর ডক্টর এম মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তার দুদিন আগে 10 ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। সংসদের প্রথম অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবিতে জোরালো চাপ সৃষ্টি করেছে তামাক বিরোধী সংগঠনগুলো। আজ সকাল 11টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অংশ নেয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ঢাকা আহসানিয়া মিশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার, নারী মৈত্রী, প্রজ্ঞা এবং পিপিআরসি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী বলেন, দেশে 15 বছর বা ততোধিক বয়সী প্রায় 2,13,00,000 মানুষ তামাক ব্যবহার করে এবং প্রতি বছর প্রায় 1,61,000 মানুষ তামাকজনিত রোগে মারা যায়। বক্তারা অভিযোগ করেন, তামাক কোম্পানিগুলো রাজস্বের অজুহাত দেখিয়ে আইন বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে। তারা শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের 100 মিটার এলাকায় তামাক বিক্রি সম্পূর্ণ বন্ধ এবং তামাকের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিয়ন্ত্রণের দাবি জানান। তার দাবিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন করছি এবং এখানে বিশেষ করে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যম থেকে যারা এসেছেন তাদের প্রতি আমাদের একটা সুনিবদ্ধ অনুরোধ যে আপনাদের যে জোরালো ভূমিকা ইতিপূর্বেও রেখেছেন অধ্যাদেশ ওই করার ক্ষেত্রে, সেই রকম জোরালো ভূমিকা আপনারা আপনাদের প্রদার লেখনী এবং বস্তুনিষ্ঠ রিপোর্টিং এর মাধ্যমে তুলে ধরবেন এবং সেটা যাতে সংসদের প্রথম অধিবেশনে যাতে আইনে পরিণত হয়, সেই জন্য আমরা আপনাদের প্রতি আকুল আবেদন। খুচরা সার বিক্রেতা, আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদান এবং সার সংক্রান্ত নীতিমালা 2025 সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুলহাস সহ অনেকে। বক্তারা বলেন, 2009 সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টিও লাইসেন্স চালু করায় গ্রামীণ কৃষকরা দ্রুত সার সংগ্রহের সুবিধা পেতেন। কিন্তু নতুন নীতিমালার কারণে অভিজ্ঞ ও বৈধ খুচরা সার বিক্রেতারা ব্যবসা হারানোর ঝুঁকিতে রয়েছেন। তাই আগের নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় উনুশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের উনুশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসায় অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। এতে প্রায় 7 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার পরিচালক আরশাদুল ইসলাম জানান, মাদ্রাসায় এলাকার 85 জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। চিৎকার শুনে তিনি মাদ্রাসায় ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসায় 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খোকসা উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
দোস্তদার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধবদীতে রমজান উপলক্ষে ইফতার, খাদ্যদ্রব্য, ফলে ভেজাল ও পোশাক সামগ্রীতে অধিক মূল্য নিয়ন্ত্রণ রোধে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা শাখার অফিসার মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযানে 2টি রেস্টুরেন্ট, একটি ফলের দোকান সহ 3টি প্রতিষ্ঠানকে 6,000 টাকা আর্থিক জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিআরবি ঢাকা বিভাগীয় প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক, নগেন্দ্রনাথ বণিক ও সিআরবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বিপ্লব সহ অনেকে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সার্কিট হাউস কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গাউসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস সহ সেমিনার ও কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ঝালকাঠিতে দোল পূর্ণিমার উৎসবে রঙের খেলায় মেতেছে বিভিন্ন বয়সের নারী পুরুষ। মঙ্গলবার সকাল থেকে হোলি বা রঙের খেলা চলে শহরের বিভিন্ন স্থানে। মদনমোহন আখড়া বাড়ি মন্দিরে দোল উৎসবকে বর্ণিল করতে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে অনেকে। দোলকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও অন্য ধর্মের মানুষও এই উৎসবে অংশ নেয়। শিশু কিশোররাও মেতে ওঠে রঙের খেলায়। একে অন্যকে রং মাখিয়ে মেতে ওঠে উৎসব বরণে। দোল পূর্ণিমা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে প্রার্থনা সহ নানা আচার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তুরাগের দিয়াবাড়িতে ডাকাতির সময় শ্বাসরোধ করে 63 বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে তুরাগের দিয়াবাড়ির 15 নম্বর সেক্টরের 4 নম্বর সড়কের 15 নম্বর বাড়ির 3 তলায় ডাকাতি ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভবনটির বাসিন্দা মাহ আলম ও তার স্ত্রী রেজিনা মমতাজ সপরিবারে বসবাস করতেন। রাতে তারাবির নামাজের জন্য মাহ আলম মসজিদে গেলে বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা রেজিনা মমতাজ। বৃদ্ধা নারীকে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে ঘরে থাকা সোনা ও টাকা লুট করে নেয় ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে তুরাগ থানা পুলিশ ও সিআইডি এবং পিবিআই। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি ও হত্যার ঘটনায় 2 জন জড়িত থাকতে পারে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ অংশীদারিত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করে উভয় দেশ অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদার করতে চায়। বৈঠকে 2 দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সারাহ কুক জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। জামালপুরের ইসলামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার জনতা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জামালপুর 2 আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি AKM শহীদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হক লাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পালোয়ান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুজ্জামান ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত সহ অনেকে। মাদারীপুরের ডাসারে খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। মঙ্গলবার সকালে কৃষকদের আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকরা পাথুরিয়ার পার বাজার থেকে গোপালপুর হাট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানান। মানববন্ধনে কৃষকরা বলেন, 4 কিলোমিটার খালটি দখলমুক্ত ও পুনঃখনন করে পানির প্রবাহ ফিরে পেলে কৃষি জমিতে বছরে তিনবার চাষাবাদ করে ফসল ফলানো সম্ভব। তাই সরকার খালটি দখলমুক্ত করে পুনঃখননের ব্যবস্থা করলে কৃষি উন্নয়নের মাধ্যমে অধিক ফসল ফলানো সম্ভব। খুলনায় এক ব্যবসায়ীর ছেলেকে উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন নিখোঁজ ছেলের পরিবার।
মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এ স্মারকলিপি প্রদান করেন নিখোঁজ কাজী নিজামুদ্দিন সুজনের মা কাজী রোকসানা সোবহান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনা পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হন কাজী নিজামুদ্দিন সুজন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় 22 ফেব্রুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবারের দাবি, দ্রুত পদক্ষেপ নিলেই সুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের মেলবন্ধনের মধ্য দিয়ে পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব শুরু হয়েছে পাবনায়। উৎসবের আজ দ্বিতীয় দিনে উষা লগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলায় মেতে ওঠে উৎসবে আগত ভক্তরা। এর আগে সোমবার পাবনার হেমায়েতপুরে আশ্রম প্রাঙ্গণে শুরু হয় 3 দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনই ঠাকুর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। বুধবার সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে 3 দিনব্যাপী এই উৎসব। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে বাড়ি থেকে নাতনিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাবনা প্রেস ক্লাবের সামনে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, শনিবার মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ঘটনার সাথে মূল হোতা শরীফকে দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ঘটনার সাথে সম্পৃক্ত মূল হোতা শরীফুল ইসলাম শরীফকে ফাঁসির দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ফরিদপুরের মধুখালীতে চলমান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন 400 জন ভোক্তা যাচাই বাছাই শেষে অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মাহবুব এলাহি, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীব কুমার মিত্র সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি 47 কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তা তল্লাশি করা হয়। এ সময় ভারতীয় মোট 17,250 পিস চকলেট বাজি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 4,31,250 টাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক হামলা চালিয়েছে ইরানে। তার পাল্টা জবাবও দিচ্ছে ইরান, যার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় সব ধরনের টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি আগামী 27 মার্চ কাতারের রাজধানী দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন সেই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থগিতাদেশ ঘোষণার সময় কাতার সরাসরি হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে। এর আগে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ 16 ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।